আসসালামু আলাইকুম। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের আর্থিক পরিসম্পদ হতে আয় থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রথমে জানতে হবে আর্থিক পরিসম্পদ হতে আয় কোনগুলো। যারা আগের হাতের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছেন তারা জানেন একজন ব্যক্তি চাকরি থেকে, বাসা ভাড়া দিয়ে, ব্যবসা থেকে, কৃষিকাজ করে আয় করতে পারেন। যেই খাত থেকেই আয় করেন না কেন ওই খাতের আইন এবং নিয়ম মেনে সরকারকে ট্যাক্স অথবা কর দিতে হয়। আর্থিক পরিসম্পদ হতে আয় এটার অন্তর্ভুক্ত হচ্ছে সরকারি কিংবা বেসরকারি বাণিজ্যিক সিকিউরিটিতে বিনিয়োগ করার ফলে যে সুদ অথবা মুনাফা পাওয়া যায়, এগুলো তো আয়ের মধ্যে পড়ে। সরকারি কিংবা বেসরকারি বাণিজ্যিক সিকিউরিটিতে বিনিয়োগ করার ফলে যে সুদ অথবা মুনাফা পাওয়া যায়, এগুলো আর্থিক পরিসম্পদ হতে আয়ের অন্তর্ভুক্ত। এখানে একটা ফরম্যাট আমি লিখে রেখেছি। আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা 62 থেকে 65। করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ। করযোগ্য সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে আর বিনিয়োগ করার কারণে যে সুদ পাওয়া যায় এটা কিন্তু আয়। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, ট্রেজারি বন্ডের সুদ, এগুলো ছাড়াও কিন্তু আরও আছে, আরও অনেক কিছু আছে। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, তারপর জিরো কুপন বন্ডের সুদ। তো জিরো কুপন বন্ডের সুদ এটার বেলায় এটা সম্পূর্ণ অকরদার্য। এই আয়ের উপরে সরকারকে কোনো ধরনের ট্যাক্স অথবা কর দিতে হবে না। এখন গুরুত্বপূর্ণ যে কথাটা, করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, ট্রেজারি বন্ডের সুদ, এগুলো ছাড়াও ঋণপত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ, এই জাতীয় সুদের ক্ষেত্রে টাকাটাকে মোটাঙ্কিত করতে হয়। মোটাঙ্কিত কি বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বলি। যেমন ধরো কোনো একজন বিনিয়োগকারী এগুলোর মধ্য থেকে, এই তিনটার মধ্য থেকে এছাড়াও ঋণপত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ, এগুলোতে বিনিয়োগ করার ফলে আয় করেছেন ধরে নিলাম 100 টাকা, মানে আসল যে আয় উনি করেছেন এটা ধরে নিলাম 100 টাকা। এই আয়ের উপর কি করা হয়, ওই বিনিয়োগকারীকে যখন সুদের টাকাটা দেওয়া হয় 10% উৎসে কর কর্তন কেটে রাখা হয়। এই আয়টা দেওয়ার সময় আগেই কিন্তু 10% টাকা কেটে রাখা হয়, সরকার আগেই কিন্তু কেটে রাখে। তাহলে ওই ব্যক্তি কত পাবেন? 90 টাকা পাবেন। 100 এ 10% তো 10 টাকা, 100 থেকে 10 টাকা কেটে রাখলে ওই ব্যক্তি 90 টাকা পাবেন। কিন্তু আমি যখন আর্থিক পরিসম্পদ হতে আয় দ্বারা 62 থেকে 65 এর মধ্যে হিসাবটা করব, আমার কিন্তু এই আসল 100 টাকার প্রয়োজন। এই টাকাটার হিসাবটা আমাকে আনতে হবে। এই জন্য কী করতে হয়, আমি যদি এই 90 টাকাকে বা যত টাকাই থাকুক না কেন 90 দ্বারা বা 100 দ্বারা গুণ করি, 90কে 90 দ্বারা ভাগ করলে 1, 1কে 100 দ্বারা গুণ করলে 100, মানে ওই আসল 100 টাকা আমি পেয়ে যাব। অর্থাৎ যেই টাকাই থাকুক না কেন প্রত্যেকটা টাকাকে আমি 90 দ্বারা বা 100 দ্বারা যদি গুণ করি তখন আসল যে টাকাটা সেটা কিন্তু চলে আসবে। বিষয়টা আবার বুঝিয়ে বলি। আমি ধরে নিয়েছিলাম 100 টাকা, 90 টাকা ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে 10% কর কেটে রেখে, তাহলে এটা হচ্ছে 90% টাকা। 10% তো আগেই কেটে রাখা হয়েছে, যার কারণে এটাকে 90 দ্বারা ভাগ করলে 1% টাকা চলে আসে। আবার যখন 100 দ্বারা গুণ করবো তখন 100% টাকাটা চলে আসবে। তুমি 90কে 90 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করবো, এখানে দেখো 100 টাকা চলে আসবে। মূল কথা, এগুলোকে মোটাঙ্কিত করার প্রয়োজন পড়ে। এখানে যা দেওয়া হয়েছে এটা কিন্তু নিট আয়, আমার প্রয়োজন মোট আয়। তো নিট মানে তো যাবতীয় ব্যয় বিক করে, আর মোট বাহির করার জন্য আমাকে কী করতে হবে, 90 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। এখন আমি একটা ম্যাথের সমাধান তোমাদের বুঝাই। আরেকটা কথা হচ্ছে যে সকল আয় যোগ করার পরে অনুমোদনযোগ্য যত ব্যয় আছে, মনে করো এগুলোতে বিনিয়োগ করার ফলে ব্যাংক থেকে আমি ঋণ করেছি 1 লক্ষ টাকা, আর ব্যাংক থেকে ঋণ করার কারণে 10% ইন্টারেস্ট ব্যাংকে দিতে হয়। তো এই যে ইন্টারেস্টটা দিতে হয়, সরকার কিন্তু তোমাকে অনুমোদন দিবে যে তুমি ঋণ করে বিনিয়োগ করছো, তো যে ইন্টারেস্টটা তুমি দিচ্ছ এটা তোমার আয় থেকে বাদ দিতে পারো। এইটার অনুমোদন সরকার দিয়েছে, এগুলোকে বলা হয় অনুমোদনযোগ্য ব্যয়। একটা ম্যাথের সমাধান বোঝাই।
নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব বাহারের 2024-25 আয়বর্ষে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয় করো। তথ্যগুলো কি দেওয়া হয়েছে যে উনি করবাদ সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করেছেন, বিনিময়ে সুদ পেয়েছেন 24,000 টাকা। এই যে আয়টা হয়েছে ওনার, এটা আর্থিক পরিসম্পদ হতে আয়ের অন্তর্ভুক্ত। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা, 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ আরও 30,000 টাকা, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 2 লক্ষ টাকা, জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা। উপরোক্ত সুদ আদায়ে ব্যাংক 6,520 টাকা চার্জ করেছে। এখন 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ যেটা 30,000 টাকা, এটা হচ্ছে সরাসরি সিকিউরিটির সুদ উল্লেখ আছে। 4 নম্বরে তুমি যদি লক্ষ্য করো 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বলা আছে, সিকিউরিটির সুদ বলা হয় নাই। তার মানে এটা সম্পদের মূল্য 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার উপরে 12% ইন্টারেস্ট অনেক পাবেন। তো সিকিউরিটি এক জিনিস আর সিকিউরিটির সুদ আরেক জিনিস। উনি বিনিয়োগ করেছেন 2 লক্ষ, 2 লক্ষের 12% মুনাফা পাবেন বা সুদ পাবেন। ক্লিয়ার? তো এই জন্য সিকিউরিটির সুদ যেটা বলা আছে এটা তো ডিরেক্ট আমরা পেয়ে গেলাম, আর এটার মুনাফাটা বাইর করার জন্য 2 লক্ষকে 2 লক্ষের 12% আমরা আলাদা বাইর করে নিব। আর জিরো কুপন বন্ডের সুদ এটা কিন্তু সাথে সাথে অকরধার্য করে দেখাতে হয়। এই আয়ের উপরে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। আর উপরের প্রত্যেকটা আয় আদায়ের ক্ষেত্রে ব্যাংক 6,520 টাকা চার্জ করেছে। সরকার এটার অনুমোদন দিবে যে এটা ব্যয়টা তুমি আয় থেকে বাদ দিতে পারো, কারণ এই আয়গুলো করতে গিয়েই কিন্তু তোমার এই ব্যয় হয়েছে। যে নিয়মটা আমরা জানি, করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, ট্রেজারি বন্ডের সুদ, এগুলোকে মোটাঙ্কিত করতে হয়, 90 দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। জিরো কুপন বন্ডের সুদ এটাকে সাথে সাথে অকরধার্য করে দেখাতে হয়। এখন সবাই লক্ষ্য করো, এটা 2024-25 আয়বর্ষের 2024-25 আয়বর্ষ। তো লিখার নিয়মটা হচ্ছে এরকম: করদাতা তো জনাব বাহার, করবর্ষ 2025-26, আয়বর্ষ 2024-25, 24-25 আয়বর্ষ ঠিক থাকবে, 1 বছর বাড়িয়ে 2025-26 এটা করবর্ষ। আর্থিক পরিসম্পদ হতে মোট আয়, আর্থিক পরিসম্পদ হতে দ্বারা 62 থেকে 65 তোমরা এইভাবে লিখে নিও। এখন যা লিখবো, করবাদ সরকারি সিকিউরিটি সুদ 24,000 আছে, এটাকে 90 দ্বারা বা 100 দ্বারা গুণ করে মোটাঙ্কিত করব। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা আছে, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করবে, এই দুইটা আগে লিখে নেই। 24,000 আর 10,000, সবাই লক্ষ্য করো। করবাদ সরকারি সিকিউরিটির সুদ 24,000, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, টাকার পরিমাণ হবে 26,667। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ এটা ছিল 10,000, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, টাকার পরিমাণ হবে 11,111। বাদবাকি যা আছে লিখে নাও। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ আছে 30,000 টাকা, এটা আমি নিয়ে আসবো। 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 2 লক্ষ টাকা, তো আমি 2 লক্ষ টাকার এইটার 12% আলাদা করে সুদটা বাইর করে নিব। এই যে দেখো, 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ এটা ডিরেক্ট 30,000 টাকা, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 2 লক্ষ টাকা হচ্ছে সিকিউরিটির মূল্য, এটার 12% আমরা বাইর করে নিব, টাকা হবে 24,000 টাকা। টোটাল আয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত করে নিলাম। জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা, জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা। এই আয়ের উপরে কোনো ধরনের কর দিতে হবে না, এই জন্য এই 24,000 টাকার সাথে সাথে অকরদার্য, এটা আমরা এখানে বিক করে দিব, এটার কোনো টাকা এখানে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তো এটা যোগ করি, যোগ করলে টাকার পরিমাণ টোটাল আয় হবে 91,778, 91,778 টাকা। ওকে, এখন উপরোক্ত সকল সুদ আদায়ের ক্ষেত্রে ব্যাংক 6,520 টাকা চার্জ করেছে। আর ব্যাংক যদি চার্জ করে, এই টাকাগুলোর উপরে তো কর দিতে হয়েছে, এই আয়ের টাকা
সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক যদি ৬,৫২০ টাকা চার্জ করে তাহলে সরকার এটার অনুমোদন দিবে, তুমি তোমার আয় থেকে টাকাটা বিক করে দাও। কিন্তু সবগুলো আয় করযোগ্য নয়। যেমন এখানে জিরো কুপন বন্ডের সুদ, এটা কিন্তু করযোগ্য নয়। তাহলে এই ৬,৫২০ টাকার মধ্যে এই ২৪,০০০ আদায়ের টাকাটাও তো অন্তর্ভুক্ত। তো এখন সঠিক নিয়মটা কি, যে জিরো কুপন বন্ডের সুদ এই টাকা বাদ দিয়ে পরবর্তী টাকার উপরে ৬,৫২০ টাকার এটা অনুপাত আমরা বাইর করে নিব যে কত টাকা এখানে হয়। লক্ষ্য করো সবাই, করবাত সরকারি সিকিউরিটি সুদেই ২৬,৬৬৭, ১১,১১১, ৩০,০০০, ২৪,০০০ আর এই জিরো কুপন বন্ডের আরও ২৪,০০০ টোটাল আমরা যোগ করে নিব, দেখব এখানে কত হয়। টোটাল ব্যাংক কর্তৃক মোট সুদ আদায় মোটাঙ্কিত করে নিলাম ২৬,৬৬৭, ১১,১১১, ৩০,০০০, ২৪,০০০, ২৪,০০০। এটা যদি আমরা টোটাল যোগ করি তাহলে দেখা গেছে ব্যাংক টোটাল সুদ আদায় করেছে ১,১৫,৭৭৮ টাকা। সময় যাতে কম লাগে এই জন্য আগেই লিখে রাখছিলাম। তো আর্থিক পরিসম্পদ হতে যতগুলো আয়ের টাকা সংগ্রহ করা হয়েছে, এখানে টোটাল ১,১৫,৭৭৮, আর ১,১৫,৭৭৮ টাকা আদায় করার জন্যই মূলত ব্যাংক চার্জ করেছে ৬,৫২০ টাকা। কিন্তু সবগুলো এখানে করযোগ্য আয় নয়। যেমন এই ২৪,০০০ জিরো কুপন বন্ডের সুদ, এটা বাদ দিলে পরবর্তী যে চারটা আছে ২৬,৬৬৭, এটা থেকে একেবারে ২৪,০০০ পর্যন্ত, এটা যোগফল তো ৯১,৭৭৮। এই ব্যাংক চার্জযোগ্য সুদের পরিমাণ ওই চারটা আমি যোগ করে নিলাম, মানে জিরো কুপন বন্ডের সুদ শেষে ২৪,০০০ বাদ দিয়ে কত হচ্ছে, এখানে টাকাটা হচ্ছে ৯১,৭৭৮, ৯১,৭৭৮। এখন বিষয়টা বুঝো, টোটাল টাকা আদায়ের জন্য ব্যাংক ৬,৫২০ টাকা চার্জ করেছে, তাই তো? এখন ব্যাংক টোটাল টাকা মানে ১,১৫,৭৭৮ টাকা আদায়ের জন্য ৬,৫২০ টাকা চার্জ করেছে। ৬,৫২০কে ১,১৫,৭৭৮ দ্বারা ভাগ করলে ১ টাকার জন্য কী পরিমাণ অনুমোদনযোগ্য ব্যাংক চার্জ সেটা চলে আসে। কিন্তু ব্যাংক যত টাকা আদায় করেছে তার মধ্যে করযোগ্য আয়ের পরিমাণ ৯১,৭৭৮। তার মানে এই টাকার উপরে যত টাকা চার্জ হয় এটা অনুমোদন ব্যাংক দিবে। তো এই টাকা করযোগ্য আয়ের পরিমাণ ৯১,৭৭৮, এই জন্য এটা দ্বারা গুণ করলাম। ৬,৫২০কে টোটাল টাকা এটা দ্বারা ভাগ করলে ১ টাকার জন্য কী পরিমাণ চার্জ চলে আসে। এখন ৯১,৭৭৮ টাকার জন্য কী পরিমাণ চার্জ, ওইটা দ্বারা যদি গুণ করি অ্যাকচুয়াল করযোগ্য আয়ের জন্য কী পরিমাণ অনুমোদনযোগ্য ব্যাংক চার্জ সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ক্যালকুলেটারে এই জায়গায় চলে আসবে ৫,১৬৮ টাকা। এটা হচ্ছে অনুমোদনযোগ্য ব্যাংক চার্জের পরিমাণ। ওকে, তাহলে ব্যাংক চার্জ, তো এটা বিয়োগ করো, ৫,১৬৮ টাকা। ৯১,৭৭৮ থেকে ৫,১৬৮ টাকা বিয়োগ করলে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় এখানে আমরা পেয়ে যাব ৮৬,৬১০। এটাই হচ্ছে উত্তর। পেইড ব্যাচে যারা আসছো পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।